সুন্দর একটা শীতের সকাল, কুয়াশা ঘেরা চারদিকে, হালকা পাতলা, এমনি বোঝা যাচ্ছে না। ট্রেন চলে আসছে, এদিকে মানুষজন মস্তি করতেছে। এটা কি জামালপুর এক্সপ্রেস যাচ্ছে। সুন্দর সকালে রাইডে বেরোয় এরকম দৃশ্য দেখতে পারলে কিন্তু আসলেই ভালো লাগে। আপনারা কি বলেন? এদিকে সবাই মজ মস্তি করতেছে। মানুষের আসলে খুশি থাকাটাই বড় ব্যাপার, বুঝছেন? অনেকে বলতে পারে ছাপড়িগিরি করা, অনেকে বলতে পারে যে এইভাবে নাচানাচি করাটা ঠিক না, কিন্তু আসলে ওরা ওদের মতো খুশি আছে, আমরা আমাদের মতো খুশি থাকি। কিন্তু একজনের খুশি থাকাতে আরেকজনের আবার দুঃখ দেওয়া যাবে না। যাই হোক, হোয়াটএভার, আজকে আমাদের আলাপের বিষয় এটা না। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো, কিভাবে বাইক চালাতে হয়, এবং পরবর্তীতে যে কোটেশনটা থাকবে সেটা হলো সেফলি, হাউ টু রাইড এ বাইক সেফলি। এই ভিডিওটা শুনে অভিজ্ঞরা হয়তো এখন স্কিপ করে চলে যাবেন, কিন্তু আমি বলবো যে সবসময় তো আপনারা কন্টেন্ট শেয়ারই করেন, নিজেদের ইনফরমেশন একটু আমাদের কমেন্ট বক্সেও শেয়ার করেন, তাহলে আমাদের বিগিনারদের জন্য একটু সুবিধা হবে। তো যদি অভিজ্ঞ লোকদের বা মোটোব্লগারদের সময় থাকে, যদি এই ভিডিওটা আসে আপনাদের সামনে, তাইলে চাইলে একটু সময় থাকলে দেখতে পারেন যে আমার পারসেপশনগুলো এজ এ বিগিনার রাইডার হিসেবে ঠিক আছে কিনা। অভিজ্ঞ রাইডারদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে কাজে দেবে, আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে আসছি, কেননা আমি এই জিনিসটা ফেস করছি কিছু কিছু জিনিসে বাইক কেনার পর থেকে। তো সেক্ষেত্রেই আজকে এই বিষয়ে কথা বলা। এটা খাসির মাংসের দাওয়াত ক্যান্সেল করে দিলাম, কষ্ট লাগতেছে, হোয়াটএভার। যাই হোক, সেটা আজকে টপিক না। তো আজকে যে হাউ টু রাইড এ বাইক সেফলি, এই জিনিসটাকে আমি অ্যাজ এ বিগিনার হিসেবে কয়েকটা পয়েন্টে ভাগ। আপনারা সেই পয়েন্ট কয়টা একটু শোনেন, শুনে আপনাদের কমেন্ট আইডিয়া শেয়ার করবেন সবাই। তো প্রথম যে জিনিসটা, এজ এ বিগিনার রাইডার হিসেবে আপনি যখন একটা বাইক কিনবেন, তখন আপনার ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি একদম যদি ভেরি বিগিনার রাইডার হন, তাইলে আপনার ইঞ্জিনের যে পাওয়ার সম্পর্কে ফার্স্টলি ধারণাটা রাখতে হবে। আপনি কোন সেগমেন্টের বাইক কিনতেছেন এবং এই বাইক আপনাকে কি পরিমাণ পাওয়ার ডেলিভারি দেবে। কেননা ফার্স্টলি একটা থিওরিটিক্যাল নলেজ আপনার মাথায় যখন আসবে, আপনি যদি কন্টিনিউয়াসলি মোটোব্লগিং ভিডিওগুলো দেখেন এবং আপনার নলেজ ডেভেলপ হয় ওইভাবে, তাইলে আপনি একটা থিওরিটিক্যাল আইডিয়া পাবেন যে হ্যাঁ, এই গাড়িটার ইঞ্জিন এইরকম পাওয়ার ডেলিভারি দিতে আছে। হ্যাঁ, এটা সঠিক যে আপনি থিওরিটিক্যাল জিনিস দিয়ে অতটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন না, বাট তারপরে একটা নলেজ থাকা দরকার যে হ্যাঁ, আমি এই গাড়িটা কিনতেছি, এই গাড়িটার পাওয়ার সম্পর্কে আমার আইডিয়া থাকা দরকার। সেকেন্ড যে পয়েন্টটা আসে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। এখানে কি অ্যাডজাস্টমেন্ট? এইখানে অ্যাডজাস্টমেন্টটা হলো আপনার যে এই যে ইঞ্জিনটা সম্পর্কে আপনি একটা ধারণা নিলেন, এই ইঞ্জিনের সাথে আপনার গাড়ি চালাইতে গেলে কয়েকটা ফ্যাক্টর কাজ করবে। সেখানে ব্রেকিং আছে, গিয়ার শিফটিং আছে, আরও টুকিটাকি অনেক কিছুই আছে। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি গাড়িটা প্রথমে রাইড করবেন। একদম গাড়ি কিনে কিছু কিছু মানুষ দেখা যায় যে প্রথম দিনই টানাটানি রোডে নাইমে একদম মানে বিচ্ছিরি অবস্থা শুরু করে দেয়, এবং এটা আপনি কখনোই করবেন না। আপনি লোকাল রোডে চালান, যে রোডটা ফাঁকা, এবং আপনার হাত ক্লিয়ার করেন ওইভাবে। যখন অ্যাডজাস্টমেন্ট আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই আরপিএম এ এই পাওয়ার ডেলিভারি দিতেছে, আমি এখন বুঝতে পারতেছি যে আমি এই জায়গা দিয়ে যদি ব্রেকিং করতে পারি, তাহলে আমার গাড়িটা অত দূরে গিয়ে দাঁড়াবে। এই জিনিসটা আপনার, এটা কিন্তু একটা বিশাল ইকুয়েশন, বুঝতে পারছেন? এই ইকুয়েশনটা কিভাবে আসে? এই ইকুয়েশনটা আসে এক্সপিরিয়েন্স দিয়ে। আপনি যত এক্সপিরিয়েন্সড হবেন আস্তে আস্তে, আপনার এই ইকুয়েশন তত সিম্পল হইতে হইতে যাবে। বুঝাইতে পারছি আমি মনে হয় ব্যাপারটা? তো যখন এই অ্যাডজাস্টমেন্টটা চলে আসবে, তখন আপনি আস্তে আস্তে নিজেরই ইমপ্রুভমেন্ট করবেন। লোকাল রোড থেকে একটু সেমি হাইওয়েতে উঠবেন, এরপর বড় বড় সড়কগুলো আছে, ওইখানে চালানোর জন্য আপনার ওই কনফিডেন্সটা আসবে। এরপরে যে জিনিসটা এজ এ বিগিনার হিসেবে আপনার একান্তই দরকার, সেটা হলো কনফিডেন্স। বাইক চালাইতে গেলে আমার সবচাইতে বেশি যে জিনিসটা ফিল করছি, সেটা হলো ভাই কনফিডেন্স। কনফিডেন্স এমনই একটা বিষয় যেটা আপনার রোডে ঘাটে চালানোর জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আপনি যখন একটা বাইক চালাবেন বা অন্য কোনো যানবাহনই চালাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভাই কনফিডেন্স না থাকলে কিছু কিছু জায়গায় এমন দুর্ঘটনার সম্মুখীন হইতে হবে আর এমন জিনিসপত্র ফেস করতে হবে যেটা আপনি বুঝতেও পারবেন না। ধরেন এই সামনে আমার একটা বাইক যাচ্ছে, আমি এখন এর ওভারটেক করব, সামনে একটা স্পিড ব্রেকার আছে, এখন আমি পারবো কিনা, আমার সেই ক্যালিবার আছে কিনা,
এই সব কিছু ভাইবে চিনতে আমার আগাইতে হবে, বোঝা গেছে? তো এই জিনিসগুলো যখন মাথার মধ্যে সেট হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কনফিডেন্স কি জিনিস। কেননা কনফিডেন্স না থাকলে আপনি এই জিনিসগুলো কখনোই করতে যাবেন না। যখনই এই জিনিসগুলো কনফিডেন্সকে সাইড রেখে করতে যাবেন তখনই একটা দুর্ঘটনার সম্মুখীন হইতে হবে। আর এইসব দুর্ঘটনা খুবই বাজে, কেননা বাইক যতই আপনি সেফলি চালান, মাঝে মধ্যে কপাল খারাপ থাকলে ভাই ওইটা তো আর আপনার দোষ না, ওইটা দিয়া এইসব বিচার করলেও চলবে না। তো 3টা পয়েন্ট নিয়ে কথা বলছি, মাঝখানে একটু ব্রেক নিয়ে আলাইছিলাম। খাসি দাওয়াতটা মিস যায় নাই আসলে, খাসির বদলে হাঁস আর রুটির দাওয়াত গ্রহণ করে আসলাম, এই কারণে একটু লেট হয়ে গেছে। তো ভাই নতুন গাড়ি নিয়ে ভালোই টানতেছে সামনে। তো এর পরের যে পয়েন্টে কথা বলবো সেটা হলো রেডি পিক আপ। গাড়ির ক্ষেত্রে রেডি পিক আপ জিনিসটা হলো যে মানে ইনিশিয়াল যে পিক আপ যে টানটা থাকে, অনেক সময় বিগিনার বাইকাররা এই রেডি পিক আপটা বুঝে উঠতে পারে না। কারণ আমিও এখনো আমার গাড়ি সম্পর্কে এর যে মানে হাইওয়ে যে পাওয়ারটা, এটা এখনো অতটা ভালো বুঝে উঠতে পারি নাই। এই কারণে আমি এই রেডি পিক আপ নিয়ে কথা বলতে আসছি। এই রেডি পিক আপ সম্পর্কে বিগিনারকে নলেজ রাখাটা কেন দরকার জানেন? যখন আপনি গাড়িটা নিয়ে প্রথমেই বের হচ্ছেন বা কোনো ওভারটেকিং এ যাচ্ছেন, তখন আপনার রেডি পিক আপ গাড়ির কীরকম, এর সাথে আপনি ব্যালেন্স কীরকম রাখতে পারবেন, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে পারলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। এই কারণে রেডি পিক আপ আর আপনার গাড়ির ব্রেকিং, এই দুইটা কিরকম সামঞ্জস্য রেখে চলতেছে সেটা মাথায় রেখে এরপর গাড়ি চালাইতে হবে। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আছে সেটা হলো মিরর। এজ এ বিগিনার রাইডার হিসেবে আপনি যখন লোকাল থেকে শুরু করে বড় বড় রাস্তায় গাড়ি চালাবেন, তখন আপনাকে অবশ্যই মিররের দিকে 3-4 বার করে তাকাইতে হবে। বিশেষ করে এটা নাকি নিয়মই আছে, মিনিটে 10 বার না কয়বার তাকাইতে হয় হাইওয়েতে। যাই হোক, এইসব নিয়ম দিয়ে তো আর সবসময় মাইনে চলা যাবে না। তবে আমার মনে হয় হাইওয়ের কথা আমি এখন বলতেছি না, লোকাল রোড বা এই যে সেমি লোকাল যেগুলো আছে সেই সব ক্ষেত্রে আপনারা মিররটা দেখবেন যখনই কোনো মোড়ের দিকে যাবেন কিনা। ওরে এনার সেই বাসটা, ইনা পরিবহনের অবস্থা নাকি ভালো না নাকি জানি না। এই যে অসাধারণ মার্সিডিজ বেঞ্জ দুইটা নামাইছিল এনাই প্রথমে। তো মিররের দিকে খেয়াল রাখাটা প্রথম দিকে হয়তো অত অ্যাডজাস্টমেন্ট আসবে না, কিন্তু মিররের দিকে না তাকায় কখনো মোড় ঘুর উঠতে যাবেন না, সেক্ষেত্রে আপনি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন। এখন মিররের প্রশ্ন যখন চলে আসছে, তখন আরেকটা পয়েন্ট যেখানে চলে আসে সেটা হলো ব্লাইন্ড স্পট, যেটা কিনা মিররের সাথেই যুক্ত। ব্লাইন্ড স্পট জিনিসটা খুবই ডেঞ্জারাস। আমি এখন এটা উপভোগ বলতেছি, কি অবস্থা মানে অনুভব করতে পারি। আসলে সঠিক জায়গায় সঠিক টার্ম ইউজ না করলে এই অবস্থাই হয়। ব্লাইন্ড স্পট যে পয়েন্টটা, ব্লাইন্ড স্পটটা খুবই ডেঞ্জারাস কেন আমি বলি, কারণ এই যে মিররের এত বড় ভিজিবিলিটি, এটা কোনো কাজেই না ব্লাইন্ড স্পটের ক্ষেত্রে। ব্লাইন্ড স্পটটা আমি বিশ্বাস করেন হয়তো অধিকাংশ বাইকাররা এই ব্লাইন্ড স্পটটা ফিল করতে পারে। কেননা আমি যখনই ধরেন ব্লাইন্ড স্পট জিনিসটা কোন জায়গায় কাজ করে আপনাদেরকে একটু বুঝাই আমি আমার বিগিনার সেন্স দিয়ে। আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু যখনই ধরেন আমার পিছের সিটের গ্র্যাব রিল যেটা আছে ওইখানে কোনো গাড়ি চলে আসছে, তখন আমি এই ব্লাইন্ড স্পটটা খুব ভালো ফিল করতে পারি। আমি বুঝতে পারতেছি আমার এই জায়গায় একটা গাড়ি আছে, কিন্তু আমি মিররে দেখি কোনো গাড়ি নাই, বুঝাইতে পারছি। সেক্ষেত্রে আপনি যখন একটা গাড়ি একদম আপনার কাছেই, কিন্তু আপনি এরপরেও ডাইনে ঢুকাই দিলেন, তখনই একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া লাগতে পারে। এই কারণে ব্লাইন্ড স্পট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই কয়টা জিনিসই আমি আজকে আলাপ করলাম। আপনারা যারা নতুন রাইডার আছেন, আশা করি আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে দেবে এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন আমি কোনো ইম্পর্টেন্ট ইস্যু মিস করে গেলাম কিনা। আর যারা অভিজ্ঞ রাইডার আছেন তারাও বলবেন যে আমার কোনো মিস্টেক আছে কিনা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। এফজেড এক্সেট তো ভালো, এটা না স্যার বাবা। ও আমি তো 3rd গিয়ারে। ওকে, টাটা।